24-এর অগাস্টের যেটা ঘটনার যে মানে যেটা তিনি তার পতন হলো, ক্ষমতাচ্যুত হন নাই। রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। আমরা আজকে যে আলাপ করতে চেয়েছিলাম যেই প্রসঙ্গে, আমরা সন্ধ্যার পর থেকে কিছু নিউজ দেখলাম এবং আমাদের প্রসঙ্গটা চেঞ্জ হয়ে গেছে। আমরা নিউজ দেখছিলাম আর ভাবছিলাম যে এই এখন আর ওই কথা বলার সুযোগ নাই। নিউজটা ছিল শুরুতেই আমরা একটু দেখে আসতে চাই। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক একটা মন্তব্য করেছেন এবং বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগের কথা। তিনি দাবি করেছেন, এটা বিকেলের দিকে উনি এই প্রথম তার নির্বাচনের পর এই প্রথম কোনো জনসভায় তিনি বক্তৃতা করছিলেন, সেখানে তিনি দাবি করেছেন এই হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চ পদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে। আমরা একটা ছোট্ট রিপোর্ট যদি দেখতে পারি ওনার বক্তব্যটুকু। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছিলাম অন্তত করে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। আমরা শুরু করি মোহাম্মদ শিশির মনির আপনাকে দিয়ে, যে কি বুঝলেন মমতা ব্যানার্জি যে এই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদের প্রসঙ্গে বলেছেন, সেটা কি মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কথায়? আকাঙ্ক্ষিত তো তাই মনে হয়, এটাকে ইন্ডিকেট করছেন তিনি। তিনি কি জানেন, তিনি ভালো বলবেন, তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এটা মিস্টেরিয়াস আমার কাছে। বের করা যাচ্ছে না কেন, চার্জশিট হয় না কেন, মিস্টেরিয়াস। কিন্তু দেখেন, রামিসা রেপ এবং হত্যা মামলার আজকে বিচার শুরু হয়ে 10 জন সাক্ষী শেষ হয়ে গেছে, আর হাদি হত্যা মামলার ইনভেস্টিগেটিং রিপোর্ট হয় না। এটা দেখেছিলাম আমরা সাগররুনি হত্যায়, দেখবেন কিন্তু এই মামলা আমিও একজন আইনজীবী। সাগররুনি হত্যায় প্রথম যখন মামলাটা আমার কাছে আসলো, তখন আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে কোথাও এক জায়গায় গিয়ে ঠেকে যায়, প্রশ্ন করেন আর ইনভেস্টিগেট করেন। তো এটা যখন 5ই আগস্টের পরে আসলো, তখন একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছিল 5 সদস্য বিশিষ্ট। ওই টাস্ক ফোর্সের সঙ্গে আমি 2বার 3বার 4বার মিটিং করেছি। ওনারাও কিছু বলতে চান, আবার কিছু বলতে চান না। কোথাও গিয়ে এক জায়গায় মনে হয় ঠেকে যায়, তখন আর ডিসক্লোজ করে না। একই জিনিস হাদি হত্যার ক্ষেত্রে আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, দিনের দুপুরে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম, এটা তদন্ত রিপোর্ট হবে না কেন? হু ইজ অবস্ট্রাক্টিং টু সাবমিট দ্য ইনভেস্টিগেটিং রিপোর্ট? দ্যাট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে দ্যাট ইজ বি দ্য আলটিমেট ফেলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম অফ বাংলাদেশ। আপনি করবে কি? এটা স্টেট স্পন্সর ইনভেস্টিগেশন এজেন্সি করবে। যদি পিবিআই না পারে, সিআইডি করবে। সিআইডি যদি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, তাহলে টাস্ক ফোর্স গঠন করবে। এবং ডেফিনেটলি দিন যত যাবে, এভিডেন্সেস ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এরপরে কি হবে? 12 বছর সাগররুনির মতো, 13 বছর, 14 বছর। আর এখানে তরতাজা এভিডেন্স এখন জোগাড় করা যাচ্ছে না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছে ভারতে, এক্সট্রাডিশন ট্রিটি আছে, আনা যাচ্ছে না কেন? হোয়ার ইজ দ্য ডিফিকাল্টিস? আমার মনে হয়, আমি তখন বলেছিলাম, এটা দিস ইজ এ মিস্টেরিয়াস ইভেন্ট। একজন মানুষকে এইভাবে পাবলিকলি মেরে ফেলা হলো গুলি করে। আমরা সবাই এখন স্টেট মেকানিজমটা একটা ফেইলিয়ারের পরিচয় দিচ্ছি। আমি আহ্বান জানাবো মিনিস্ট্রি অফ হোম এবং অনারেবল প্রাইম মিনিস্টার, ইফ ইট ইস পসিবল ফর হিম, ইমিডিয়েটলি ইন্টারভিউ করেন। সময় যত যাবে, যদি গুড উইশেস থাকে, আমি কিন্তু একটা প্রশ্ন উত্থাপন করছি এখানে, গুড উইশেস আদৌ আছে কি নাই? যদি গুড উইশেস থাকে, গুড ইন্টেনশন থাকে, কোন ম্যালাফাইডি মোটিভ না থাকে, বোনাফাইডি মোটিভ থাকে, দিস ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পাবলিশ দ্য এভিডেন্সেস। আপনি একই সাথে একজন আইনজীবী এবং একই সাথে একজন রাজনীতিবিদ, আপনারা একটু ঝেড়ে কাশলে তো মানুষের জন্য একটু সহজ হয় বুঝতে ব্যাপারটা, যে এই জিনিসটা সাগররুনির মতো বলে দিলেন যে এই জিনিসটাও চাইলে সরকার আরো দ্রুত করতে পারতো, তাই তো? সেই জায়গায় সরকারের অনিচ্ছা কেন? আমি অভিযোগ পেয়েছি, বিভিন্ন জন অভিযোগ করেছেন, সরকারের স্টেট মেকানিজমের অ্যাপারেটাসকে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এমন গুরুত্বপূর্ণ লোকেরা পিছন থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যে নামগুলো পাবলিকলি আসুক তা অনেকেই চান না, অনেকেই ধামাচাপা দেন। এমনকি বাংলাদেশ তার সীমার বাইরে থেকে এখানে কি পরিমাণ ইন্টারভিন করা হয়েছে মমতা ব্যানার্জির কথায় কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে সেই পার্টটুকুকে এখানে ডিসক্লোজ করা দরকার। একই সাথে যে লোক ভারতে অ্যারেস্ট হয়েছে, যাকে কোর্টে নেওয়া হয়েছে, যে ভারতের আদালতে আছে, সে ওখানকার ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে নিয়েছে, তার একটা কনফেশনাল স্টেটমেন্ট প্রাইমারিলি রেকর্ড করা হয়েছে। সেই জিনিসগুলো সেই লোকটা স্পিল ওভার করেছে কোথায়? ভারতে, ওখানে আছে সে। তো তাকে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে বাংলাদেশে আনা দরকার। স্লো হচ্ছে কেন এই প্রসেস? কোথায় এখানে প্রবলেমটা কোথায়? এই জায়গায় আমার ইন্ডিকেশনটা হলো, মেকানিজমের ভিতরে, ইনভেস্টিগেটিভ মেকানিজমের ভিতরে ল এনফোর্সমেন্ট এজেন্সি কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি এগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত থাকে, তখন প্রসেস অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স ফ্রম আদার টু ইম্পর্টেন্ট কেসেস। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, এখানে অনীহা মানে কোথায়, মানে গ্যাপটা কোথায়, কার অনীহা? ধন্যবাদ আপনাকে। উনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। ঠিক আপনি যে প্রশ্নটা বললেন, উনি একটু ঝেড়ে কেসে বললে বোধ হয় জাতি উপকৃত হতো আর কি। তো
একটা হচ্ছে যে মানে ওসমান হাদির হত্যাকাণ্ডটি আনফর্চুনেটলি যখন সংঘটিত হয়, সারা বাংলাদেশ হত্যাকাণ্ডের প্রতিবাদ উত্তাল ছিল, তাই না? এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানে আমি আই ক্যানট রিলেট রিয়েলি, আমি খুব মানে এটা আমাকে আরো একটু বুঝতে সময় লাগবে। আমি একবার তোমার স্পিচটা শুনলাম। আচ্ছা, আমি চাইলে আমরা এটা আরেকবার চালাতে বলতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা প্রডিউসারকে আরেকবার অনুরোধ করবো, আপনি যদি আরেকবার একটু ইয়েটা চালান। আমি শুধু বলে দিই যে মঙ্গলবার কলকাতা সমাবেশে মমতা ব্যানার্জি অভিযোগ করছিলেন যে বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছিল। গ্রেফতারের সেই ঘটনাটি যেন গোপন রাখা হয়, সেই জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, অর্থাৎ মমতা ব্যানার্জিকে। মমতার ভাষ্যমত হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন যে আপ থোড়া বেঙ্গল পুলিশকে বল দো এ বাত বাহার মে না যায়। মানে আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দেন যে এই বিষয়টি যেন বাইরে প্রকাশ না পায়। ফাইন, আমরা আরেকবার একটু ইট ইস বক্তব্যটা দেখি। আপনার তাহলে সমক্ষেপণ যদি না করি, আপনার বক্তব্যটাকে যদি মোটামুটি আমি যদি ফ্যাক্ট হিসেবে ধরি, মানে ওনার বক্তব্য প্রসঙ্গে, তাহলে উনি কিন্তু মোটামুটি ভারত সরকারের, সোজা কথা, তার দেশের একটা সংশ্লিষ্টতার কথা তিনি মোটামুটি বলেছেন। এবং আমি যদি বলতে চাই ভাবে ইউনূস সরকারের সাথে ক্লিয়ার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক তখন ভালো যাচ্ছিল না। ক্লিয়ার, তাই তো জানি আমরা, তাই তো জানি। যদি ভালো না যেয়ে থাকে তাহলে ইউনূস সরকারের জানা মতে আমাদের দেশের কোনো লোকাল অপারেটিভ, আমি মানে মানে তার ভাষ্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছেন, কোন গোয়েন্দা সংস্থাকে বিল করেছেন জানি না। তো গোয়েন্দা যদি আমাদের কোনো লোকাল গোয়েন্দা সংস্থা, লোকাল বলতে বাংলাদেশি কোনো গোয়েন্দা সংস্থা ইনভলভমেন্ট থেকে থাকে, তাহলে সেটা হওয়ার কথা ইন কোলাবোরেশন উইথ ইন্ডিয়া, মানে অ্যাকর্ডিং টু মিসেস ব্যানার্জির স্টেটমেন্ট, নাকি? আচ্ছা, তাহলে ভারত সরকারের যেহেতু তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দেশের আমাদের ইমিডিয়েট বর্ডারের সীমান্ত সংলগ্ন ভারতের যে রাজ্যটি, সেখানকার চিফ মিনিস্টারকে বলেছেন যে এটা যাতে বাইরে না যায়, এবং তোমাদের মানে বেঙ্গল পুলিশ মানে বাংলা পুলিশকে কি একটু কি তাদেরকে বাইরে যাতে না যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। ফাইন, তাহলে মানে ভারত সরকার একটা ইনভলভমেন্টের কথা উনি প্রকারান্তরে উনি বলে দিয়েছেন। আর আমাদের সরকার তৎকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা আমি তাদেরকে মানে অভিযোগের মধ্যে আনতে চাই না, সন্দেহের মধ্যে আমি আনতে চাই না। কারণ আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের ভারত বাংলাদেশ সম্পর্কের যে কেমিস্ট্রি আমরা দেখেছি, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের কন্টিনিউয়াস যে নেতিবাচক মনোভাব দেখেছি, তাতে করে এখন ইউনূস গভর্নমেন্টের কর্তৃত্বের বাইরে কোনো এজেন্সি করেছে কিনা, অন্য কোনো দেশের প্ররোচনায় সহযোগিতা অথবা তাদের নির্দেশে ইত্যাদি, সেটা তো মানে অনেক বড় তদন্তের বিষয় হবে। আমরা যখন আমাদের দল, আমি তো দল করে, আমার দলটি এখন সরকার পরিচালনা করে, আমাদের দলটি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে অ্যারাউন্ড 100 ডেজ, তাই না? আচ্ছা, এই ঘটনাটা অটোমেটিক্যালি এই সরকারের উপর আসবে তদন্তটা এগিয়ে নিয়ে যেতে। উনি যেটা বলেন আপনার এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আপনার প্রত্যর্পণটাকে মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রত্যর্পণের জন্য তো আমরা অনুরোধ করতেই পারি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো সেখানে গেলেন এবং এই বিষয় নিয়ে কথা হলো। প্রত্যর্পণের বাংলাদেশ সাইটে আমরা তো অনুরোধ করতেই পারি। যেমন শেখ হাসিনার জন্য অনুরোধ করা হয়েছে, আমি পত্রপত্রিকা যেটা সরকারের ভাষ্য অনুযায়ী আমরা দেখেছি। ভারত সরকার কি এখন পর্যন্ত শেখ হাসিনা হস্তান্তর করেননি। এখন শেখ হাসিনা ভলান্টারিলি বলছেন তিনি আসতে চান, তো দরকার তো নাই, উনি ওনার কর্তৃপক্ষের কাছে, উনি এখন যাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা উত্থাপন করলেন যে এইখানে কেন ডিলেটা, এইখানে কেন অনীহা? আমি যেটা, আমাদের কিন্তু অনীহা থাকার কোনো কারণ নাই, কোনো কারণে আমাদের অনীহা থাকার কোনো কারণ নাই। এই কারণে যে এই ঘটনাটির তদন্ত এবং ঘটনাটির তদন্ত এগিয়ে নেওয়া, যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা, তাদের শাস্তির মুখোমুখি করা, এটা সরকারের দায়িত্ব নিঃসন্দেহে। না, কিন্তু এর মধ্যে কি দুদেশের সম্পর্ক যদি ওইরকম ক্যারেক্টার এখানে থেকে থাকে, দুদেশের সম্পর্ক আবার খারাপ হয়ে যায় কিনা, সেই ভয়ে কি গভর্নমেন্ট? দেখেন, এটা একটা নতুন প্রশ্ন আজকেই আসছে, এটা মানে এই প্রশ্নটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। দুদেশের সম্পর্কের অবনতি ঘটবে কিনা, আমার দেশে কেউ অঘটন ঘটিয়ে ভারতের সীমান্তে পালিয়ে যাবে, এটা তো নতুন ঘটনা না। ইতিপূর্বে বহুবার বহু লোক এইভাবে কাজ করতে। যদি শেখ হাসিনার কথাই যদি ধরি, এই যে 24 অগাস্টের যেটা ঘটনার যে মানে যেটা তিনি তার পতন হলো, ক্ষমতাচ্যুত হন নাই, ওনাকে মানে ওনার পালাতে আছে। কোন পত্রিকা দেখেছি যে উনি ক্ষমতাচ্যুত, এটা খুব একটা সফট শব্দ, কিন্তু ক্ষমতাচ্যুত হন নাই। একটা লিগাল গভর্নমেন্টও ক্ষমতাচ্যুত হতে পারে, একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থান বিভিন্ন মধ্যে। ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আপনার অভ্যুত্থান, এটা তো গণ অভ্যুত্থান। উনি পালাতে বাধ্য, পৃথিবীতে এই ধরনের ঘটনা ভেরি রেয়ার। আচ্ছা, তো উনি যে এতগুলো মানুষ হত্যা করে গেলেন, আফগানিস্তানের সিনারিও বাংলাদেশ কিন্তু এক না। ওটা বলছি, আফগানিস্তানের সিনারিও, আফগানিস্তানের প্যাটার্ন অফ গভর্নমেন্ট, এবং ওখানে দীর্ঘদিনের যে আপনার উত্থান পতন এবং ইন্টার গ্রুপের যে কনফ্লিক্ট, সেটা বাংলাদেশে ছিল না। এখানে অ্যাবসলিউটলি টোটাল পিপল, টোটাল মাস, তারা হাসিনা গভর্নমেন্টকে উচ্ছেদ করেছে, সোজা কথা, ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমি যেটা বলি, তাহলে
আমরা তো হাসিনার মানে প্রত্যাবর্তন চাই, মানে বিচারের জন্য মুখোমুখি করতে চাই। দেখেন মানে দুঃসাহসটা কোন জায়গায় বাড়ছে। রিসেন্টলি উনি জাতিসংঘ যে ওনার বিরুদ্ধে অভিযোগ টেনেছে যে প্রায় 1,500-এর মতো মানুষ হত্যা করার, 1400 মানুষ হত্যা করার অভিযোগ, এর মধ্যে তো মোর দেন 800 তো অলরেডি রেজিস্টার্ড, নাম দাম সবকিছু পাওয়া গেছে, তাই না? তো এটা মানে চ্যালেঞ্জ করার অডাসিটি উনি মানে ইতিমধ্যে ভাই কত এখন পর্যন্ত কি 2 বছর পূর্তি হয়েছে 24 অগস্টে, তাইনি তো? না। তো 2 বছর পূর্তির আগে তিনি তার অধ্যত্ত কোন পর্যায়ে যে সমস্ত বদমাশগুলো যারা এখন বলে যে মানে ভালো ছিলাম, তিনি ফেরত আসছেন, তিনি লেখেন, তারা কি দেখেন না তাদের জয় বাবা কত মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশটাকে লুণ্ঠন করেছে? এখন সামিট কমিউনিকেশন থেকে নানান জায়গায় তাদের অন্য অপকর্মগুলো বেরোচ্ছে না? মন্ত্রীদের শত শত বাড়ি ঘরের খোঁজ পাওয়া যাচ্ছে না? এগুলো মানি লন্ডার্ড না হলে এসব সম্পদের মালিক কি ওই সমস্ত মন্ত্রী হতে পারতেন? আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে পদ্মা ব্রিজের দুর্নীতির টাকা শেখ পরিবারের মধ্যে ভাগ বাটোয়ারার জন্য আমরা অভিযোগ করতাম, এটা তো মিথ্যা না। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, তার জন্য কি শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করার জন্য এতগুলো হত্যাকাণ্ড ঘটলো, 135 জন শিশু মায়ের কোল ছাড়া হয়ে গেল, তাই না? তো এটা তো 24 অগস্টের অভ্যুত্থানের সময় তিনি এগুলো কিলিংগুলো করেছেন। তো তার জন্য তাকে তো আমাদের বিচারের সম্মুখীন করতেই হবে। লুণ্ঠন বাদ দেন, মানুষ হত্যা। আচ্ছা, তো সেইটা আমরা যেটা করতে পারছি। এখন যদি আপনি বল প্রস্তুত হলেন এভাবে যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে, তাকে বিচারের সম্মুখীন করতে হলে দুদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটবে, আমার তো জন আকাঙ্ক্ষার দিকে আমাকে তাকাইতে হবে। আমার জনগণ আকাঙ্ক্ষা কি? আমার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট, তিনি মানুষকে হত্যা করেছেন, তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। আচ্ছা, তাকে বিচার করতে হবে। এখন ওসমান হাদি সার্টেনলি তিনি ওই সময়টা খুব শক্ত ভয়েস রেজ করছিলেন, তাই না? এখন প্রকাশ্য দিবালোকে এবং নির্বাচনের আগে তিনি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রার্থী ছিলেন। মমতা ব্যানার্জির আজকের স্টেটমেন্টের পরে আমি ইনফ্যাক্ট আমি অপেক্ষা করতে চাই ভারত সরকারের প্রতিক্রিয়া কি। আচ্ছা, মোস্তাফা ফিরোজ, আপনি এই বক্তব্য দিয়ে কি বুঝলেন এবং এই আলোচনার পর আপনার বক্তব্য যদি বলেন। বক্তব্যের শুরুতেই আমার কাছে মনে হলো যে মমতা অত্যন্ত অসততার একটা কাজ করলেন। খুনি তো খুনি, উনি অমিত শাহের এই বক্তব্য শুনবেন কেন? একটা খুনি তার মানে কি বলে মেঘালয়ে আসছে, তিনি জানেন আজকে তিনি প্রকাশ করতেছেন যখন তিনি মুখ্যমন্ত্রী না। এটা হলো তিনি তো বলতে গেলে শপথেরও করলেন, ভঙ্গ করলেন। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করার শপথ তা থাকে জানি না, কিন্তু না, এটা তো তার রাষ্ট্রের না, এটা হলো বাংলাদেশের একটা ঘটনা। আমি তো তার রাষ্ট্রের কমপ্লায়েন্স মেইনটেইন করছি, বুঝতে পারছি। তার কোনো কমপ্লায়েন্স নেই, না, কিন্তু কমপ্লায়েন্স ছিল ইন্ডিয়ার সাথে। কিন্তু একটা চিফ মানে আই সরি উনি চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া এট দ্যাট টাইম ফর এ স্টেট। তো ওনার যদি মানে ওই ধরনের কোনো সিক্রেসি অ্যাক্টের কোনো শপথ যদি ওনার থেকে থাকে, হয়তো তিনি সেটা মানে এখন আউট অফ ওথ। আচ্ছা, না না, এটা তো তাহলে তো ধরেন একদম রাজনীতিবিদদের তাহলে তো কেউ বিশ্বাস করবে না। যেমন আজকে উনি ওই সময় বললেন না, এখন ওনার ক্ষমতা নেই বলে উনি বললেন, এটা একটা দ্বিচারিত হলো। এখানে ভারত গভর্নমেন্টকে করলো যে ভারত গভর্নমেন্ট তাহলে এই ঘটনাটা ঘটাইছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন যে ওসমান হাদির ব্যাপারে সেই অন্তর্বর্তী সরকার হোক, বর্তমান সরকার হোক, এই যে অ্যাডভোকেট শিশিরমণি যেটা বললেন, এটা তো সত্য যে এই দীর্ঘসূত্রতা কেন এটা নিয়ে সিরিয়াসনেসটা নেই কেন, এটা একটা প্রশ্ন। আবার এটাকে নিয়ে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে ওসমান হাদিকে ঘিরে। তাহলে মানে আসলে মূলটা কোথায়? ভারতেরও বা কেন ইন্টারেস্ট থাকবে? ওসমান হাদি দেখেন আজকে মানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ওসমান হাদি যতটা গুরুত্বপূর্ণ ছিল, ওই সময় কিন্তু কেউ ওসমান হাদির মানে অত গুরুত্বপূর্ণ ছিল না যে একটা বিশাল ব্যক্তিত্বে সে রূপান্তরিত হয়েছে। কিন্তু ঘটনার মধ্য দিয়ে এটা সাংঘাতিক, যেমন রামিসার বিষয়টা, এরকম অসংখ্য ধর্ষণ এবং মার্ডার হচ্ছে, কিন্তু রামিসার বিষয়টা চলে আসছে, ওসমান হাদির বিষয়টাও সেভাবে চলে আসছে। সেখানে ভারতের সংযুক্তিটা কেন থাকবে? এখন ভারত বিরোধী বক্তব্য তো কেন দেয়? বাংলাদেশে এখন সরকার বিরোধী সবাই বক্তব্য দেয়, তার বাইরে যায় এনসিপি, তারাও দেয়। তাই বলে ওসমান হাদি কেন টার্গেট হবে? আমি এই মার্ডারের মানে ওসমান হাদিকে টার্গেট করার মধ্য দিয়ে আসলে বেনিফিশিয়ারি কি, আমি এটা বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা ওই কে বেনিফিশিয়ারি হোক বা না হোক সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে তদন্তটা ইনু সরকারের বা কেন, যেমন রিপন ভাই বলছেন, কারেক্টলি বলছেন যে তখন তো এমন তো না যে বিনু সরকারের সাথে ভারতের খুব একটা টাই ছিল, যেমন শেখ হাসিনার সাথে ভারতের খুব টাই ছিল, ফলে দুই দেশ মিলে অনেক কর্মকাণ্ড করছে তাদের দুই দেশের গোয়েন্দা সংস্থা। তো ইনু সরকারের সময় তো সেরকম হওয়ার কথা না। তাহলে সেটা ঘটে গেল কিভাবে? তাহলে কি আমরা বুঝবো যে মমতা ব্যানার্জির এই বক্তব্য অনুযায়ী যে আসলে উপরে বিরোধিতা, ভেতরে ঠিকই দুই দেশের গোয়েন্দা সংস্থা, অথবা ইউনূস সরকারের হয়তো উপরে ছিল কিন্তু ভেতরের প্রশাসন বা অন্যান্য যন্ত্র গোয়েন্দা সংস্থার যেই মেকানিজমটা, সেটার সাথে কি তাহলে ভারতের টাই ছিল? মানে এত বড় কাহিনীটা হবে কেন? ভারত কেন ওসমান হাদিকে করে? উনি তো জামাতেরও কোনো প্রার্থী ছিল না, বিএনপিরও প্রার্থী ছিল না, তাহলে ওসমান হাদি কেন? এই প্রশ্নের কিন্তু আমি উত্তরটা খুঁজে পাই না। আবার ওসমান হাদি ঠিক আছে হইলো, তারপরে তার কাণ্ডকে ঘিরে বাংলাদেশে যা ঘটলো সেটার বা ব্যাখ্যা কি? সেটা কেন? মানে এর সাথে প্রথম আলোর সম্পর্ক কি? এর সাথে 32 নম্বরের সম্পর্ক কি? এর সাথে ডেইলি স্টারের সম্পর্ক কি? এর সাথে সারা দেশে এই নতুন করে আবার ভাঙচুরের সম্পর্ক কি? মানে এইটা রাজনৈতিক কার্যক্রমটা কি?
এইগুলি কিন্তু মেলানো যায় না। এই জন্য অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন থ্রো করলেন। আমিও আর একটা প্রশ্ন থ্রো করলাম যে ওসমান হাদি টার্গেট হলো, মারা গেল, এটা 8-10টা মার্ডারের মতনও, যেমন বহু এরকম হত্যা মামলার যারা মার্ডার করে ওই পালানোর কিন্তু রাস্তা একটাই। এখন ওসমান হাদির মার্ডাররা পালাইছে বলেই এখানে ইন্ডিয়ান একটা যোগসূত্র আছে। তাহলে এই যে অসংখ্য যারা মার্ডার করে ভারতে পালা যায়, তাহলে তারাও কি এই একইভাবে ইন্ডিয়ান ছত্রছায়ায় থাকে? এটাও আমার প্রশ্ন। তো যেহেতু রাজনৈতিক কর্মী ওসমান হাদি, সে কারণে এখন সন্দেহ হচ্ছে। মমতার এই বক্তব্যে আরো একটু সন্দেহটা বাড়ায় দিল। কিন্তু ওই যে প্রশ্নগুলো যেটা শিশিরমণি বলেন, আমারও একই প্রশ্ন যে মানে কেন ওসমান হাদি, কেন এখানে তো আরো বড় বড় ইয়ে থাকতে পারতো, মির্জা ফখরুল টার্গেট হতে পারতো, ওনাদের ডাকা শফিকুর রহমান। যে মানে জং ঘোরাঘুরির কারণে নাম না বলাই ভালো। আচ্ছা না আচ্ছা। মানে আমি বলছি যে দুই দলের এখন মানে দেখা যাক কেন্দ্রীয় থাকতে পারতো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো ব্রিফিং আসে বা ওখান থেকে কোনো বক্তব্য আসে সেটা বোঝা যাবে। শিশির মনির, আজকে কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে আমাদের স্ক্রিনে যখন আমরা কথা বলছি তখন যাচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে 99 ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন এবং আগামী 1 বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। এখন এই ধরনের এইটাকে কি আপনারা যারা এই সরকারের সমালোচনা করেছে, বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা এই সরকার সবচেয়ে বেশি সমালোচনা করেছে এই সরকারের এই পররাষ্ট্রমন্ত্রীর, এখন এটা কি তার কূটনীতির একটা সাফল্য বলবেন কিনা? না, অবশ্যই ইটস গুড। আজ থেকে সম্ভবত 86 সালে জি। 41তম অধিবেশনে আমাদের এলাকার রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী আবার সেই একই পদে ইলেকশন করে বিজয়ী হয়েছিলেন। জি। তো তিনি 99 ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে হয় 91 ভোট পেয়েছেন। তো খুব হাড্ডাহাড্ডি লড়াই, বোঝা যাচ্ছে যে তিনি এইটা সিকিউর করেছেন। ডেফিনেটলি দিস ইজ এ ডিপ্লোম্যাটিক সাকসেস। যা ভালো তাকে তো ভালো বলতে হবে। এটা অ্যাচিভ করতে তো কষ্ট করতে হয়েছে, ডিপ্লোমেসি করতে হয়েছে, ভোটগুলো কালেকশন করতে হয়েছে, মেরুকরণ করতে হয়েছে। এবং এই 99 আর 91 মাত্র 8টা ভোটের ব্যবধান। এই 8টা ভোটের ব্যবধানে যে তিনি এটা এই মানে এই আমাদের এই অঞ্চল থেকে সম্ভবত ছিলেন আফগানিস্তানের একজন, আর আমাদের এইখান থেকে আর কেউ ছিলেন না। তো আমি মনে করি দিস ইজ এ গুড অ্যাপ্রোচ এবং হি শুড বি কনগ্রাচুলেটেড ফর দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন অনেকগুলো। একটা আছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কিনা? এর আগে এই উদাহরণ আছে যে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করে গেছেন, মানে এর আগে যারা ছিলেন কোনো কোনো সময়। এখন ওনার ক্ষেত্রে কি হবেন এটা নিয়ে বেশ কানাঘুষা আছে। উনি কোনো কোনো সময় এই ব্যাপারটাও আসে যে তিনি হয়তো 1 বছরের ছুটি নিয়ে নেবেন। উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন সেটা। এখন এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটবে, কি ঘটবে, সেটা নিয়ে কি আপনি বলবেন? যে হ্যাঁ, আমি বলতে চাই যে আসলে দেখেন, প্রফেশনাল অ্যাক্টিভিটিতে প্রায়র কন্ডিশন হলো আনডিভাইডেড অ্যাটেনশন। আপনি যদি কোনো কাজে আনডিভাইডেড অ্যাটেনশন দিতে না পারেন, সকল কাজের কাজই হতে চান, অ্যাকচুয়ালি আপনি কোনো কাজেরই কাজই হতে পারবেন না। দ্যাট ইজ এ জেনারেল স্টেটমেন্ট। আমি জানি না হাউ এক্সেপশনাল হি ইজ, তবে তার এক্সেপশনাল ক্যাপাসিটি আমি দেখেছি। তার বায়োডাটা পড়েছি আজকে আমি এখানে আসতে আসতে। আচ্ছা, ওনার আরো বেশ কিছু সাকসেস রেট আছে। আমি জানি না বর্তমান সরকার হয়তো এগুলো দেখেই ওনাকে চুজ করেছেন, দ্যাটস গুড। কিন্তু সেকেন্ড কথাটা হলো যে যদি উনি মনে করেন যে জাতিসংঘের দায়িত্বটা উনি সুচারুরূপে সম্পন্ন করতে চান, তাহলে আই উইল এমফেসাইজ হি শুড টেক লিভ। আর যদি মনে করেন যে না, হুমায়ুন রশিদ চৌধুরীর মতো তিনি পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, আবার 1 বছর ওই দায়িত্বটাও পালন করবেন। ইন্টারন্যাশনাল মেকানিজমে এত বড় একটা সবচাইতে পার্টিসিপেটরি বডি, ওই পার্টিসিপেটরি বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার যে হক, যে কর্মকাণ্ড, যে লিয়াজো এবং প্রপার ডিসপেন্সেশন অফ হিজ রেসপন্সিবিলিটিস, এটা যদি পালন করতে চান তাহলে বহু কাজের কাজই হলে ইট উইল বি ডিস্টার্বড। আচ্ছা। আর এট দ্য সেম টাইম আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, বাট আই ফাউন্ড হিম মাচ মোর প্রফেশনাল দ্যান মেনি আদার্স। আচ্ছা, এটা তো প্রশংসা সুরেই বললেন। প্রশংসনীয়। আচ্ছা, একটা লোক যদি ভালো কাজ করে উই শুড অ্যাপ্রিশিয়েট হিম। আচ্ছা, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে যাদের সাথে আমরা মানে টক শোতে আসছি, তার সমালোচনাই সবচেয়ে বেশি ছিল। সেটা ফর আদার রিজনস, আচ্ছা। নট ফর যেখানে ইলেক্টেড হয়েছে, দিস ইজ গুড। কিন্তু উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থাকতে কি করেছেন, বিএনপি সরকার কেয়ারটেকার গভর্নমেন্টে উনি থাকতে কি করে ওনার বিরোধিতা করেছেন, শুনেন না সেই কথাগুলো? যে একটা বিদেশি মানুষকে নিয়ে এসে আমরা দিয়ে দিয়েছি হলো সিকিউরিটি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তো এগুলো ক্রিটিসাইজ হয়েছে। তো ক্রিটিসাইজ হয়েছে ফর হিজ আর্লিয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা। কিন্তু আজকে তিনি যে ভালো কাজ করেছেন এটা অ্যাপ্রিশিয়েট করতে তো আমার কোনো বাধা নাই, আমি কোনো বাধা দেখি না। আমি মনে করি না এত কৃপণ আমাদের হওয়া উচিত। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি এই বিষয়টাকে কিভাবে বলেন? কিন্তু কেউ কেউ প্রশ্ন তোলেন যে মানে আগের প্রশ্ন এই প্রসঙ্গে না, বলেন যে বিএনপি এত বড় দল, সে জায়গায় কি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রীর কি অভাব পড়ে গেল এত বেশি? ধন্যবাদ আপনাকে। আমি শিশির মনিরের বক্তব্যকে কোট করে বলতে চাই, তার সাকসেস রেট যদি প্রিভিয়াস অ্যাক্টিভিটিজ অনেক বেশি থেকে থাকে এবং তার জীবন বৃত্তান্ত যদি খুবই বর্ণাঢ্য হয়, আমি তার জীবন বৃত্তান্ত পড়িনি, মানে থরলি পড়িনি, তো যদি এতই কিছু যদি ভালো হয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে অনেকের চেয়ে তাকে চয়েস করাটা সঠিক ছিল নিঃসন্দেহে। যদি এত বর্ণাঢ্য ক্যারিয়ার যার এবং যার পারঙ্গমতা এত মানে সুবিদিত, তো তাকে অ্যাভেলেবল থাকা অবস্থা আমি কেন অল্টারনেটিভ খুঁজবো? আচ্ছা,
তাই না? বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি মনে করি তাই। এবং আজকে আমি সবচেয়ে যে কথাটি প্রথমে বলতে চেয়েছিলাম বা এখন বলছি সেটা হচ্ছে যে এটাতে বাংলাদেশের অর্জন। উনি ব্যক্তি নন, এটা হচ্ছে আপনার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য এই টার্নটাই বার। আমি পরের বার কিন্তু বাংলাদেশের টার্নটা থাকবে না, এখন এরকম মাঝে মধ্যে একটা দেশের টার্ন আসে। যেমন আমরা একসময় সিকিউরিটি কাউন্সিলে আমরা অস্থায়ী সদস্য পদ লাভ করেছিলাম ডিউরিং প্রেসিডেন্ট জিয়াউর রহমান টাইম। আবার আমার এই ধরনের একটা টার্ন পেতে অনেক সময় লাগে, আবার তখন প্রার্থিত হওয়ার ব্যাপার থাকে, দেশের জন্য ক্যাম্পেইন করতে হয়, তখন দেশে একটা ভালো সরকার লাগে, যে সরকার নিয়ে মানুষের প্রস্তুত থাকে ইত্যাদি ইত্যাদি। তো হোয়াট এভার, বাংলাদেশের একটা ট্রানজিশন টাইমের মধ্যে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, একটা বড় ধরনের অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে শরিক হয়েছে। এরকম একটা বিজয়ী দেশের ইভেন্ট গুলো, মানে গত 2 বছরে ইভেন্ট গুলো সারা পৃথিবীতে মানুষ আগ্রহ ভরে দেখেছে ইভেন্ট গুলো, তাই না? বাংলাদেশ পৃথিবীর নানা প্রান্তে সারা দেশেই আপনার মানে আলোচনার মধ্যে ছিল বাংলাদেশ, খুবই স্বাভাবিক। এটা একটা বড় মাইলেজ কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য যে সংগ্রামটা, সেই সংগ্রামটার প্রতি মানুষের নজর ছিল, এবং এরকম একটি দেশ এবার মানে প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা তাদের ভালোবাসার একটা ম্যানিফেস্টেশন। আচ্ছা, ডেফিনেটলি একটা বড় অর্জন। কিন্তু যখন আমাদের এই নিউজটা যখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে গেল, তার নিচে মানুষের যে কমেন্ট, একটা অংশ হ্যাঁ তারা অভিনন্দন জানাচ্ছিলেন, আর একটা অংশ তাদের মোটা দাগে অভিযোগ তাদের এরকম যে এটা আমেরিকার একটা উপহার। ওয়েল, আপনাকে যদি আমি এভাবে যদি বলি যে এই যে ইন্টারন্যাশনাল পদগুলো আপনি নিজেও বোঝেন, আপনি টেলিভিশন চালান, আপনার বিজ্ঞাপন দাতারা যদি ঠিক মতো বিজ্ঞাপন যদি না দেয়, আপনার টেলিভিশন চলবে না, খুব ক্লিয়ার। তো কোনো না কোনো জায়গাতে একটা উপর সাপোর্ট তো লাগে। আজকে আপনি আমেরিকা নিশ্চয় আমার বই ছিল না, আমি যতদূর জেনে চীনও বই ছিল না, আপনার ইভেন ইন্ডিয়া খুব প্লেস ওয়ান ক্যান্ডিডেট, ইন্ডিয়াটা প্রার্থী দিতে পারতো, তারা সেটা দেয় নাই। এখন আপনি কি বলবেন এতগুলো দেশ কি বাংলাদেশকে উপর দিয়ে থাকে? যদি এতগুলো দেশ, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রী তো তিনি তার ক্যান্ডিডেটর নিয়ে যখন ক্যাম্পেইন করতে, প্রবাবলি লাস্ট লেগ অফ অফিস ট্যুর তিনি মানে চীনেও গিয়েছিলেন, সেখানেও কিন্তু তার খুব এফেক্টিভ মানে ইয়ে ছিল, এঙ্গেজমেন্টটা ছিল। তো ফলে আমি যেটা মনে করি, ইট ওয়াজ নট এ গিফট ফ্রম এ পার্টিকুলার কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস। আমি যে কথা, আমি আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার অ্যাচিভমেন্টকে তুমি ছোট করে দেখতে চাই না, খুব ক্লিয়ার। বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের শৌর্য, বীর্য, গণতন্ত্রের লড়াইয়ের যে ইতিহাস, এবং ইমিডিয়েট 2 বছর আগেই এমন একটি ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের এই গণতন্ত্রের সংগ্রাম থেকে পৃথিবীর অনেক অগণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ গণতন্ত্রের লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ হয়। নেপালের জেনজির উদ্বুদ্ধ হয়েছে, শ্রীলঙ্কার লোকের উদ্বুদ্ধ হয়, এরকম বিভিন্ন ব্যাপার। এরকম একটা আমার দেশের তরুণ সমাজের এই যে সাহসিকতা, আমার যে অ্যাচিভমেন্ট, আমি একটা গণতন্ত্রের পথে হাঁটছি, একটা জবাবদিহি শাসনের দিকে যাচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ, আজকে একটা ঘটনার উদাহরণ দিই। আপনার এখানে আসার আগেই পড়ছিলাম যে কেরানীগঞ্জে একটা জনশক্তি রপ্তানি করার ব্যাপারে একটা প্রতিষ্ঠান, একটা ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট, এটা হয়তো কোন একটা নাম ছিল, হয়তো কেরানীগঞ্জ মানব সম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট ছিল, বেগম খালেদা জিয়ার নাম। সেখানে আমলারা তো এরকম তেলবাজ থাকে, যখন যে সরকার তেলবাজি করে, হাসিনা আমলে বলছে যে মানে আপনার মানে দিতে তো সবার নামই দিছিল, এরপরে আরো একটু সময় পাইলে শেখ হাসিনা নাতি করে নামও দিতে, পরে নাতি নাম অবশ্যই জানি না, তাদের নাম হয়তো কিছু কিছু হয়ে যেত। তো ওই প্রবণতা থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়া তার নাম অফার করছেন। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি জাস্ট রিফিউট করেছেন। উনি বলেছেন যে নতুন কোনো প্রতিষ্ঠান সেটার নামকরণ করা যেতে পারে, যেটা আছে সেটা না। আরেকটু ঘটনা যদি বলি, বাংলাদেশে নানান ট্রেনিং এর নামে লোকজন জানে, এই অভাবের সময়, আমি অভাবই বলবো, তেলের এত ক্রাইসিস, জিনিসপত্রের দাম, সারা পৃথিবীতে একটা অন্য ধরনের পরিস্থিতি চলছে, তখন এই যে আপনার মশক নিধনের জন্য একটা কর্মসূচি ডেকেছে, যার জন্য ফাইল আসছে প্রধানমন্ত্রীর কাছে, চট্টগ্রাম চশিক থেকে। তো সেখানে প্রধানমন্ত্রী কি মন্তব্য করেছেন, মশা মারার জন্য বা এটা ট্রেনিং এর জন্য মানে আমেরিকা বা কোন দেশে কোথায় যাওয়ার কথা, আমেরিকা, ওখানে আসলে ইনফ্যাক্ট আমেরিকায় সেখানে মশা নাই, আমি তো ছিলাম ওই দেশে, নাই। তো বলছি এটা বাংলাদেশে বহু জায়গায় দাঁড়াইলে, খালের পারে, বিলের পারে, ঝিলের পারে দাঁড়াইলে, রাস্তার মধ্যে দাঁড়াইলে মশার কামড় অস্থির হয়ে যায়। সুতরাং এই যে না, এটার সাথে কি বাকি অংশটুকু জানেন তো? প্রধানমন্ত্রী এই প্রতিক্রিয়ার পরে এই প্রস্তাবনা যেখান থেকে আসলে চশিক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি সহ আরো 5 জন কর্মকর্তা যাওয়ার কথা ছিল, তিনি এই ঘটনাটাকে বলেছেন যে এটা প্রধানমন্ত্রীকে স্বার্থান্বেষী মহলের একটা ষড়যন্ত্র, মানে কেউ তাকে ভুল বুঝাইছে, সে কারণে তিনি এটা বাতিল করে দিয়েছেন। না, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু খুব ক্লিয়ার কাট। এই যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন বলেন আমি কিন্তু কাউকে জেতানোর দায়িত্ব নিতে পারবো না, যখন পার্টির কর্মীদের অ্যাড্রেস করছেন, কর্মীদেরকে, নেতাদেরকে মেসেজ করার সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, তিনি বলেছেন কি, এটা প্রত্যেকের নিউজ আসলে বলছেন আমি কাউকে জেতানোর দায়িত্ব নেব না। আগে তো জেতানোর দায়িত্ব নিত, একদিন আগে ইলেকশন হয়ে যেত, ভোটার ছাড়া ভোট হয়ে যেত, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছাড়া হয়ে যেত। না, এখন বর্তমানে আমি বলছি দিস ইজ এ চেঞ্জ। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি বলতে প্রধানমন্ত্রী বিএনপির, আপনার চট্টগ্রামের মেয়রও বিএনপি, হ্যাঁ, স্বার্থান্বেষী মহল মাঝখানে কারা? এটা যদি বলে থাকে হয়তো ঠিক বলছে, আমাদের হয়তো কেউ বলেছে বা ইত্যাদি, কিন্তু প্রধানমন্ত্রী তো সঠিক সিদ্ধান্ত ভুল করেননি, মাঝখানে সেটা আমার দেখার দরকার নাই। প্রধানমন্ত্রী রাইটলি ফাইট এক্সেক্ট করেছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী রাইটলি ওই যে কাউকে জিতানোর দায়িত্ব নেন না, এই যে তার যে সঠিক দৃষ্টিভঙ্গি, এই যে তার
কার্য মানে সঠিক চিন্তা ভাবনা, আচ্ছা। এটা তো একটা অভ্যুত্থানের ফল। আচ্ছা। ইট ইজ দ্য আউটকাম অফ দ্য পরিষ্কার। 24 আগস্ট নাকি? জি, জি। আমি এই এনভায়রনমেন্টটাকে, হ্যাঁ। এই 24টাকে, জুলাইটাকে, এটাকে আমি অনেক বড় আকারে দেখতে চাই। আচ্ছা, পরিষ্কার। ইন্সপিরেশন, মোসাফের ফিরোজ, গাইডলাইন, জি। এবং এটা সবসময় আমাদেরকে কি করবে, জি, তারা দেবে। আমরা আমরা আবার চলতে হবে। মোসাফের যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন, আমরা পররাষ্ট্রমন্ত্রীর যে অর্জন, সেটাকে আপনি কিভাবে দেখেন? অর্জনটা আসলে নিঃসন্দেহে তো বাংলাদেশের জন্য এটা ভালো, এটা বাংলাদেশ জিতলো, আসলে ব্যক্তি জিতলো না, কিন্তু যেহেতু ডক্টর খলিলুর রহমান নামটা আসাতে সবাই খুব মানে তৃপ্তি ভরে যেটা উপভোগ করবে সেটা কিন্তু করতে পারছে না, কারণ বাণিজ্য চুক্তিটা নিয়ে এত বেশি খসখস করে এবং যেটা দর্শকরা করছে, এটাই হলো মাস পিপুলের মন্তব্য যে এটা মানে আমেরিকায় আসলে এটা গিফট করছে আর কি, মানে এই বাণিজ্য চুক্তির বিনিময় এই ধারণাটাই প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এখানে সরকারের এখন একটা মানে রিলিফ পাওয়ারও একটা সুযোগও তৈরি হলো। ঠিক আছে, তিনি সাধারণ পরিষদের দায়িত্ব পালন করুক, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন, আমাদের এখানে তো অনেক নেতা আছে, রিপন ভাইয়ের মতন সিনিয়র নেতারাও আছেন, হ্যাঁ, এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন এখানে মিনিমাম 20 জন আছে। বিএনপি এত বড় দল, তার এত সিনিয়র নেতারা আছেন, সেই জায়গা থেকে বেড়ে আসতে পারলে ভালো হয়। আবার এটাও সত্য, সাধারণ পরিষদের উনি সভাপতি হওয়ার কারণে বাংলাদেশের যে বৈদেশিক ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলিতে ইনডাইরেক্টলি একটা দুতিয়ালিও তিনি করতে পারেন আর কি, ব্যক্তিগত পর্যায়ে। তো সেটা অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেসটা থাকবে। এখন এটা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা যে একজন পররাষ্ট্রমন্ত্রী পদটাও আগলে থাকবেন, আবার উনি সাধারণ পরিষদের সভাপতিও থাকবেন। এত ক্রাইসিসের মধ্যে তো বিএনপি অন্তত নেই। জি, হ্যাঁ, right. হ্যাঁ, কারণ আমাদের যেহেতু গুরুত্বটা আছে, উনি তো সাধারণ পরিষদের এই হিসেবে মানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উনি এটা করেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমনি তো কোনো প্রজেক্ট নাই, অন্য কিছু নাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেমিটেন্স প্রজেক্ট। এটাকে মানে দাঁড়ে দাঁড়ে যাওয়ার কারণে এখন খুবই চরম খারাপ অবস্থা আমাদের। শুধু রপ্তানি এটাও নিচের দিকে নেমে গেছে। রেমিটেন্সটা ওঠানোর জন্য একটু ডোর টু ডোর নক করা, এই কাজটার জন্য আসলে একদম পূর্ণাঙ্গ একজন, যদিও দরকার শুধু রেমিটেন্স, এফডিআই না, ফরেন ডাইরেক্ট জি জি জি, হ্যাঁ, তো সমবায় ভালো করছে, তার সাথে যদি আরেকজন জি। থাকে, তো এটা একটা হইলে হবে কি, গভর্নমেন্ট অন্তত প্রতিদিন যে সমালোচনাটা আমরা জি। করি যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে অসন্তুষ্টি, সেটা যে সরাসরি সরকারের গায়ে পড়ে, তো সেই জাতি বের আসতে পারলো যে ঠিক আছে একটু দূরে সরে গেল। এটা সরকার একটা সুযোগ, আমি জানি না সরকার নিশ্চয়ই আমার চেয়ে তারা তাদের নীতি নির্ধারণী ফোরামে এটা আলাপ আলোচনা করবেন। তো এটা আমাদের জন্য ভালো হলো, একদিক দিয়ে মন্দ হলো এটা কোনোভাবেই বলা যাবে না, আচ্ছা। মানে এটা অন্য বিশ্লেষণ আর কি, সরকার একটা রিলিফ পাওয়ার একটা সুযোগ তৈরি হলো। আচ্ছা, শিশির মনির, আজকে ঈদুল আজহার আনন্দের মধ্যেও আজকে একটু অন্য প্রসঙ্গে যাই আর কি, যেটা নিয়ে আগেই ভেবেছিলাম যে এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যে ঈদ শেষ হয়ে গেছে, আনন্দ এখনো বোধহয় রেশ আছে। ঢাকায় 26 থেকে 31 মে